আম্মারা আপনারা ওইদিকে কই যান? মহিলাদের সিরিয়াল তো এদিকে, তাছাড়া ভোট তো শেষ। আপনাগো কার্ড দেহি। পাতলা গড়নের লম্বা তালগাছ মতো মহিলা মাথা নাড়িয়ে জবাব দিল। আমরা ভোট দিয়ে আইছি কাকা। বেড়া মানুষ, এই সোরাকে এবে তুই মুখ দেখা নইলে। শুভ দৃষ্টি পেছনে ভরব বাঙ্গি। সর, ভিতরে যাইবার দে। সামির, না তিতুমির, আব্বে সর না, যাইতে দে। ভোট কে দেবে, ভিতরে যাবো। সামান্য একটু ডান বাম ঘুইরা চইলা আসবো। স্বামীরকে দেখে রাসেল শিকদার দ্রুত ভেতরে যেতে নিলেন। দুইজন বোরখা পরা পুরুষ, স্বামীর আর সার্বক্ষণিক চেলা কাইসা। ভেতরে গিয়ে নিকাব তুলতেই গণনাকারীরা সব দাঁড়িয়ে গেল। স্বামীর ইশারা করতেই কাশেম এগিয়ে গিয়ে কাউন্ট করা দেখে বলল, সাফিন ভাই দিচ্ছে ভাই, তাও কি? আরে মার। সাফিন মাত্র 16 ভোটের জন্য জিতেছে। স্বামীর সুন্দর করে হুমকি মেরে দিল। সংখ্যাটা যেন 160 হয়ে যায়। উপস্থিত একজন বলল, কিন্তু বাবা ভাই, নির্বাচন সভাপতি রাগিব দেওয়ান যদি। কইবি এক বাঙ্গি নাতি আইছিল, কারচুপি কইরা গেছে। স্বামীর আর কাশেম বাইরে বেরিয়ে গেলে একজন ঘাম মুছে বলে, শালা হেব্বি জিনিস, কি যেন আছে না, খালি পাশে চলবে না, গোল্ডেন প্লাস লাগবে, সেই জাত বলা যায়। রাগিব দেওয়ানের কল দিয়ে খবর দিছে ভার্সিটি প্রাঙ্গণে স্টুডেন্টদের ভিড় হয়েছে মোটামুটি। কাশেম সহ বাকি ছেলেগুলো সাফিনকে নিয়ে ব্যস্ত। রোদ গরম কিচ্ছু বাছবাছাই করছে না, হইচই করছে। স্বামীর বাইকে হেলান দিয়ে বসে আছে। কাশেম এসে সামনে দাঁড়াতেই স্বামীর হুড়মুড়িয়ে বলে, এই দাঁড়া দাঁড়া, এ রানু বান্টি ঘন্টি এদিকে আয়। স্বামীরের ডাক শুনে রনি, বান্টি, লিমন সহ আরো কয়েকজন এগিয়ে এলো। স্বামীর বলল, সব এক সিরিয়ালে দাঁড়িয়ে চোখটা সূর্যের দিকে ঘোরা। এক এক করে সবার মনি চেক করছিল স্বামীর। রনি শেষ প্রান্ত থেকে বলল, চোখ ঝলসায় গেল ভাই। চোপ বাঙ্গির নাতি উপরে তাকা। সবার চোখ চেক করেও স্বামীর কারোর সাথে কাশেমের চোখের মিল পেল না। তারপর পাগলের মতো নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে বলল, ওয়াও ভাই, ও কাইসা, তোর চোখ কি বেডি ভার্সন? কেন ভাই, আমার চোখে কি অপরাধ করছে? তোর চোখের মনি বুঝছস কারোর সাথে মিলল না, খালি একটা ছুরির সাথে মিলল। কাশেম ঘাড় চুলকে কিছু না বুঝে জবাব করল। কাশেম রনির সানগ্লাসে চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে বলল, কোন ভাই? কালাই তো। তুমি বাঙ্গি কালা ছাড়া কিছু দেখতে পাও? যা সর সামনের থে। স্বামীরের আচরণের কারণ ধরন কিছুই বুঝল না কেউ। স্বামীর সোজা চলে গেল লাইব্রেরিতে। লাইব্রেরির ম্যাম তার চেহারা দেখেই বিরক্তি প্রকাশ করলেন। একটা খাতা হাতে নিয়ে ম্যামের সামনে দিয়ে যাওয়ার সময় লাইব্রেরির ম্যাম তাকে পিছু ডেকে বললেন, এই ছেলে, তোমার হুলিয়ার এই অবস্থা কেন? চুল টুল কাটতে পারো না? পোশাক কেমন আজগুবি কেন? বিধবা তুমি? সাদা লুঙ্গি পরে কে ভার্সিটিতে আসে? দেখতে যেমনই হও, নিজেকে একটু পরিবর্তন তো করতে পারো নাকি? স্বামীর আলগা হাতে চুল ঠিক করে সানগ্লাস নামিয়ে বলল, কেন ম্যাডাম, মেয়ে বিয়ে দেবেন নাকি? দিলে দিতে পারেন, কিন্তু বাড়িতে কইছিলাম বিয়া করুম, পাত্তাই দিল না। আপনি দিয়ে দেন, শিক্ষক তো পিতামাতার সমানই হয়। তোমার মতো বেকার বখাটের কাছে কোন বাপ তার মেয়েকে দেবে? যদি না দেয় তাইলে অনাথ বিয়া করুম, নো ঝামেলা, ডাইরেক্ট ফুলের মালা। বাহ, বুদ্ধিমান। জি ধন্যবাদ। আর যদি কেউ নাই দেয়, আপনার মেয়ে তো আছে, আপনি ম্যাডাম মানুষ, দিয়ে দিয়েন দয়াময়া করে। বলেই সেখান থেকে বেরিয়ে যায় স্বামীর। লাইব্রেরি ম্যাম হাঁ করে তাকিয়ে দেখেন আর মনে মনে ভাবেন, মানুষ এমন বিয়ারা কি করে হয়? বিয়াদব একটা ছেলে। বাড়ি ফিরে ওপর তলায় যেতেই কানে এলো সফি বেগম। সাথীর মা কান্নাকাটি করছেন আর বারবার বলছেন, একটু ধৈর্য ধর মা, মেয়ে মানুষের জীবন এমনই হয়, সব ঠিক হয়ে যাবে।
রাগ করে কল কেটে দিল সাথী। স্বামীর ভেতরে না গিয়ে সোজা সাফিনের ঘরে চলে গেল। সাফিন ব্যবসার কিছু কাগজপত্র দেখছে। শুধু রাজনীতি নয়, পারিবারিকভাবে তারা বড়সড় গার্মেন্টসের মালিক। শিয়াম বেশিরভাগ সময় ওই দিকেই ঝোঁক দেয়। সাফিন দুই দিকেই, আর স্বামীর কোনো দিকেই না। সে সারাদিন ভণ্ডামি করে বেড়ায়, এটাই তার কাজ, আর কোনো কাজ নাই। সাফিন চোখ তুলে স্বামীর দিকে তাকিয়ে বলল, কি চাই? বিয়া এখন দিয়া পারবো না। ইতির সাথীরে নিয়ে আসো। ওই সুরের বাচ্চা ইতিরে ধৈরাও মারছে। তোকে বললো? চাচি কথা বলছিল শুনছি। তখন ঘরের ভেতরে শিয়ামের আগমন হয়। শিয়াম বিছানার ওপর বসে বলে, ওদের ফ্যামিলি ম্যাটার হাত ঢুকানো খুব জরুরি। তোর আবার কবে থেকে অন্যের জন্য অন্তর পুড়তে শুরু করলো? স্বামী টেবিলের ওপর চড়ে বসে বলল, তোমরাও নিজের ভাই, যা মন চাই কইরো। এমনিও চাচি আসতো, আমি বলে দিলাম এইটুকুই। কথাটুকু শেষ করে স্বামীর নিজের ঘরে চলে গেল। সাফিন এক ঢোক পানি খেয়ে বলল, এই সত্যি কি আনতে হবে নাকি? হ্যাঁ, চুপ করো তো ভাই, বিয়া দিয়া দিছি আবার আনবো কেন? ভিতরে ভিতরে দলাদিলির সম্পর্ক না থাকলে হুট করে গিয়ে আনা যেত। আব্বা যা করে করবে। শিয়ামের কথাটা দরজার বাইরে দাঁড়িয়ে নুসরাত শুনতে পেল। নুসরাত পুরো ঘটনাটা জানতে সুফি বেগমকে জিজ্ঞেস করলে তিনি জানান, কিছু বছর আগে এক দাঙ্গার ভেতর সাফিন সাথীর দেবর ইফতি প্রধানকে খুন করে। সিকান্দার আর প্রধানের ক্ষমতা দিক দিয়ে সমান সমান, কেউ কারো চেয়ে কম না। সামির তখন সম্ভবত ইন্টারমিডিয়েট এর ছাত্র। দুই দলের মারামারি ঠেকানো প্রায় ভয়ানক হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে ইতির বাপ ইমন প্রধান সাথীকে দেখে পছন্দ করে। শালা সিকান্দারে বলা হলে তিনি পুরোপুরি না করে দেন। বিরোধী দলের সাথে সম্পর্ক জড়াতে চান না। ইমনের জেদের কারণে প্রস্তাব এলো, বিয়েটা হলো, মাঝে সব দাঙ্গা শেষ হয়ে দেয়া হবে। তাদের কোনো দাবি দাওয়াজ নেই। সাফিনের বিরুদ্ধেও রিপোর্ট তুলে নিবে। শালার সিকান্দার মানা করলেও সাফিন রাজি হয়। যেহেতু সাথীর বাপ নাই, তাই ওরা যা সিদ্ধান্ত নিল তাই হলো। মেয়েটা আমার বিয়ে করতে চায়নি, করতে চেয়েছিল। আমাকে পায়ে ধরে বলেছিল, মা গো, আমায় এদের দাবার গুটি বানিও না, আমি পড়তে চাই। চলো না মা, আমরা সিকান্দারের বাড়ি ছেড়ে চলে যাই। মেয়ের কথাটা যে কানে তুলিনি তা না, কিন্তু শালার সিকান্দার রাজি হলো না। আমাকে আমার বাবার বাড়ি চলে যেতে বলল, আর বাচ্চাদের এখানেই ফেলে যেতে বলল। কিছুই করার রইল না। সাথীর সাথে ইমনের বিয়ে হলো। সামিরকে বললাম, সে কানে তুললেও লাভ হলো না। জবাব পেল, তাতে তোর কি? তোর তো কেউ হয় না। ও সামিরও আর কিছু বলেনি। প্রথম 2 বছর ভালোই ছিল, তবে শাশুড়ি ননদ স্বামী মিলে মেয়েটাকে অসহনীয় অত্যাচার করত। ঠিক মতো খেতে দিত না, আবার নেশা করে মারধর করে। বাইরের মেয়ে লোক নিয়ে ওইটুকু দুধের শিশুর সামনে। সুফি বেগম আর কিছু বলল না। নুসরাত চোখের পানি মুছে বলল, আপনাকে বলি না? বলেই তো খালি ধৈর্য ধরে থাকতে বলি। জানো, আজ ওইটুকু না গাদা সুরিডারেও মারছে। নুসরাত তাকে সান্ত্বনা দিতে লাগলো। একটু পর ঘরে গিয়ে শিয়ামকে বলল, শোনো, সাথী আপুকে নিয়ে এসো, উনিও মানুষ। এত অত্যাচার কিভাবে সহ্য করে আল্লাহ জানে, একটু মায়া হয় না? শুনো, এসব বিষয় নাক গলই না, তাই না ভাই? আব্বা আছে, যা ভালো মনে করে তাই করুক। নুসরাত আর কোনো কথা বললেও শিয়াম তাতে কর্ণপাত করলো না। পরের দিন শালার সিকান্দার স্বামীরকে মাহাদের বাড়ি পাঠিয়েছে মফিদ উদ্দিনের কাছ থেকে ব্যবসার কিছু কাগজ আনার জন্য। স্বামীর আর কাশিম গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতেই দেখলো বাড়িতে কিছু লোকজন। কথায় কথায় জানা হলো তারা রাফির বাড়ির লোকজন, বেশিরভাগ মহিলা। ড্রয়িং রুমে মাহা অপরাধীর ন্যায় দাঁড়িয়ে। স্বামীর আর কাশিম বাইরে দাঁড়িয়েই শুনতে লাগলো একজন মহিলা বলছে, নাটকের পথটা করো, আচরণ এমন রাক্ষসীদের মতো কেন? কোন সাহসে আমার ছুরার গায়ে হাত তুলেছো? কি সব আচরণ এগুলা? আরো অনেকে অনেক কথা বললেন। তারপর বেশ মোটাসোটা উগ্র মেজাজি এক মহিলা বললেন,
হাত খুব লম্বা হয়ে গেছে না তোমার? সত্যি তুমি মাইরেছো? মাহা নীল রঙা সুতির হিজাবের নিকাবের ওপাশ থেকেই বলল। জি, আমি মেরেছি। জি। কথাটা বলতেই উক্ত মহিলা বেশ জোরেই চর মারার জন্য হাত ওঠালে মাহা ডান হাত দিয়ে খপ করে তার হাত ধরে ফেলল। এতক্ষণ ভদ্রতার খাতিরে চোখ নামিয়ে কথা বলছিল, এখন একদম মহিলার চোখ বরাবর তাকাতেই মহিলা কপাল চওড়া করে ফেলল। সোফায় বসে থাকা 4 জন সহ মাহার চাচি উঠে দাঁড়ালেন। মাহবুব উদ্দিন মুহিব ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ওদের নিচে আসা বারণ। পাশে মধু আর মেধা দাঁড়িয়ে। দরজার কাছে দাঁড়িয়েই কাশেম ভ্রু উঁচিয়ে বলল। আরে বাপরে, কাম সারছে। স্বামীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দেখতে থাকলো। মাহার চাচি বললেন, হাত নামা। উক্ত মহিলা বললেন, বেয়াদব মেয়ে, তুমি আমার হাত ধরলে? একেই তো হবু দেবরকে মেরেছো, লজ্জা লাগলো না? মাহা হাত ছেড়ে দিয়ে বলল, না, লাগলো না। এবং তাকে চর মেরে আমি কোনো অন্যায় করিনি। উনি আমার সাথে অভদ্রতা করেছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন। আমি সেলফ ডিফেন্স করেছি। আপনাদের আমাকে নয়, ওনাকে জিজ্ঞেস করা উচিত। বেয়াদব আমি নই, উনি। তুমি বড়দের বলতে পারতে শিক্ষা দীক্ষা নাই? শিক্ষা আছে জন্যই নিজের পক্ষে যুক্তি দিচ্ছি। নিঃসন্দেহে আমি কোনো অন্যায় করিনি। মাহার চাচি এগিয়ে গিয়ে তার গালে চর বসিয়ে দেবে, তখনই পেছন থেকে মাহবুব উদ্দিন তার হাত ধরে ফেলল। অতি দ্রুত হাত ছেড়ে দিয়ে বলল, ক্ষমা করবেন, আমি একজন পুলিশ কর্মকর্তা এবং এখানে আসলেই মিস মাহার কোনো দোষ নেই। আপনারা একটু বিষয়ে ভালো করে বিবেচনা করে বুঝবেন। উপস্থিত সকলে একে একে বেরিয়ে গেল। মাহার চাচি রেগে বোম হয়ে ওপরে চলে গেল। মুহিব, মধু, মেধা নিচে নেমে এলে স্বামীর বাহির থেকে এসে বলল, বাহ ভাই, আপনি আসলেই হিরো। আহা গো ডিপজলের মা, তোমার কোন জায়গায় বিয়ে ঠিক করছে? সাপড়ির দল শালিরা। স্বামীরকে দেখে মাহার মেজাজ খারাপ হয়ে যায়, চুপচাপ ওপরে চলে যায়। স্বামীর মেধাকে উদ্দেশ্য করে বলে, এই কাইলানি কি হয়েছে বে? মেধা একবার কাশেমের দিকে তাকালো, তারপর বলল, রাফি ভাইয়ের চাচাতো ভাই রবি মাহার সাথে বেয়াদবি করেছে। জবরদস্তি মাহার হাত ধরার জন্য মাহার ঠাস। এটা নিয়েই ওর হবু চাচি শাশুড়ির এত মাথা খারাপ। স্বামীর বাহাতে ঘাট চুলকে বলে, চোয়ারওয়ালি তাইলে আমি বাদে অন্য কারো গালেও ছোঁয়া দেয়? প্রয়োজনীয় কাগজ নিয়ে স্বামীর আর কাশেম চলে যায়। সকাল সকাল ঘুম ভাঙতেই মাহা অনুভব করলো শরীরটা ভীষণ ভারী লাগছে, চোখ দুটো টেনে আসছে, চারপাশে কেমন ঝাপসা দেখতে লাগছে। অল্প কিছুক্ষণ পর তার খেয়াল হলো যে তার জ্বর এসেছে। চেষ্টা করার পর পড়ার টেবিলের ড্রয়ার থেকে জ্বরের ওষুধ খেয়ে হাত মুখ ধুয়ে নিচে চলে গেল। ঢুলতে ঢুলতে অসুস্থ শরীর নিয়েই সে রান্নাঘরে চলে গেল। চাচি মধু ওদের উঠতে উঠতে সকাল 9টা কি 10টা বাজবে। এতগুলো দিনে যখনই শরীর খারাপ লেগেছে প্রায়ই চাচিকে বলেছে, কিন্তু কাজ হয়নি। অসুস্থ শরীর নিয়েই কাজ করতে হবে। কোনো মতে ভাতের চালটা ধুয়ে দিলেও তরকারিটা আর বসাতে পারলো না। খুবই খারাপ লাগছে। মুহিব বলল, যা, তোকে কাজ করতে হবে না। মাহা মানা করতে করতে মফিদ উদ্দিন মাহাকে ডেকে পাঠালেন। মাহা উপস্থিত হলে, আচ্ছা শোন, যাই হোক তোকে পালসি পুষছি আমি। একটা কথা ক, রাফির লগে কি তোর বিয়া করতে কোনো কেউ জোর করছে? না চাচা। তোরে 3 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুই তোর সিদ্ধান্ত বদলানোর সুযোগ পাবি। যদি তুই চাস যে বিয়া করবি না তাহলে বিয়া হইতো না। ক। মাহার চাচির কানে কথাটা যেতেই তিনি ভূত দেখার মতো চোখ মুখ কচলে বললেন, কি বলো, বিয়ে প্রায় অর্ধেক হয়েই গেছে, 4 দিন পর বিয়ে। মফিদ উদ্দিন হাত উঁচিয়ে তাকে থামতে বললেন। মাহাকে আবারও জবাবের ইশারা করতেই মাহা বিনা চিন্তায় জবাব দিল, আমি শুধু রাফি কেন, এখন কাউকেই বিয়ে করতে চাই না চাচা। মফিদ উদ্দিন রহস্যজনক করে হেসে বললেন, আমি জানতাম, সেই জন্যই তোরে জিগাইছি। যা, তোর বিয়া ভঙ্গ। উপরে যাইয়া আরাম কর, সুস্থ হইলে আবার কাম করিস। চাচির মাথায় আকাশ ভেঙে পড়ল। হুড়োহুড়ি করে এসে জিজ্ঞেস করলো, তুমি এটা কি করলা? আরে রাফির মতো ছুরা আর পাবা কই? ও কোনোদিনও বাপ হইতো না। আপুরা পরিকল্পনায় মাল ঢেলে দিলা, চুপ করে আছো কেন? আরে ধরে বাঁচলে তো বাচ্চা পয়দা করবি নাকি? মানে তুমি কি অরে ব্যাঙ্গের বুদ্ধি,
কুয়া পর্যন্তই। আরে বিয়া দিব না, পরশুদিন বাড়িতে কর করা 30 লক্ষ টাকা আসবে। আর ওই কে জানে কেন যাইব। রেডি থাকো, থানায় যাইতে হইব, মাইয়া হারাইছে কেস করতে। বলেই তিনি উপরে উঠে গেলেন। চাচির চেহারায় কেমন রহস্য ফুটে উঠল। তিনি খুশি হয়েও হতে পারলেন না। বিয়ে দিয়ে পায়না করার আগে যদি মাহা মরে যায়, তাহলে সব সম্পত্তির মালিক হবে দক্ষিণ গোরাস্থান সংলগ্ন এতিমখানার। তিনি কপালে আঙ্গুল চেপে বসে রইলেন। মাহা জ্বরের ঘোরে সব ঝাপসা দেখতে পাচ্ছেন। আগামী পরশুদিন ভার্সিটিতে কি একটা প্রোগ্রাম আছে, সম্ভবত ভাইস প্রিন্সিপালের জন্মদিন। সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। মাহা যেহেতু খুবই অসুস্থ, তাই চিন্তা করলেও সে যাবে না। কাপা হাতে ফোনটা তুলে কল লাগালো ক্লাসের সিআরকে। কল রিসিভ করলো এক ছেলে। মাহা জবাব করলো, ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মাহাদিবা ফারনাজ মাহা। ভাইয়া আমি খুবই অসুস্থ, আমি সম্ভবত পরশুদিন উপস্থিত থাকতে পারবো না, আগে থেকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। বলেই কল কাট করে দিল। মাহার কেমন মনে হলো আজকে সিআরের কণ্ঠ কেমন অন্যরকম শোনালো। সেই কল ধরেছিল তো? মাহার সন্দেহটা ঠিক, তাদের ক্লাস সিআর কল রিসিভ করেনি। কল ধরেছে স্বামীর সিকান্দার। জ্বরের ঘোরে মাহা কণ্ঠ শনাক্ত করতে পারে নাই। পরের দিন বাড়িতে 2-4 জন লোক আসে। চেনা মুখশ্রী রাগিব দেওয়ান শায়েক আর এক সুন্দরী মেয়ে। সে রাগিব দেওয়ানের স্ত্রী, বয়স 30-এর কাছাকাছি। তার নাম সোনালি। সে সোজা মাহার চাচির সাথে কথা বলছে। এতক্ষণে হয়তো বুঝে গেছেন মাহার চাচা রাগিব দেওয়ানের কাছে মাহাকে বিক্রি করে দেবে। আর যে একবার রাগিব দেওয়ানের কাছে যায় সে আর জীবিত ফেরে না। রাগিব বলে গেল আগামীকাল শুক্রবার সকালবেলাতে মাহাকে যেন ক্লাবে দিয়ে আসা হয়। মাহার চাচা রাজি হয়ে গেলেন। রাগিব সহ বাকিরা চলে গেলে মুহিব জিজ্ঞেস করলো, ওরা কেন এসেছিল? দেখা করতে। যোগ্য জবাব না পেয়ে মুহিব ওপরে উঠে যেতে যেতে ইনকামিং কল রিসিভ করলো। স্বামীর ফোন করেছে। কল ধরতেই স্বামীর কাঁচ ধরা গলায় বলল, কি বাঙ্গি, তোর বই কি টপকাই গেছে? না তো ভাই। সিয়ারের কল আমি তুলছিলাম, তুই আবার কল দিয়া কইয়া দিস। আচ্ছা ভাই। ভাই কইয়ালা? ওই রাগিব দেওয়ান এসেছিল বাড়িতে। কে? নির্বাচন সভাপতি রাকিব দেওয়ান আর শায়েক। কিছুক্ষণ নীরব থেকে স্বামীর আবার বলল, তুই কালকে বাড়ি থাকবি? না ভাই, আমি তো একটু পরেই নাটোর যাব ভাবছি, ফিরতে কাল সন্ধ্যায় হয়ে যাবে। ভাই আচ্ছা, সাবধানে যাস শোনা, ধীরে সুস্থে ফিরিস। আচ্ছা ভাই। কল কাট হতেই স্বামীর হাই স্পিডে বাড়ি ফিরে গেল, সোজা সাফিনের সামনে দাঁড়িয়ে। শেষবার জিগামো, তুমি আমারে বিয়া দিবা কিনা? হাঙ্গা করার তো শখ যাচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, দেখবনি। দেখবনি না, আমি কালকেই বিয়ে করব। চলো ওঠো, সোডিয়াম ক্লোরাইডের বাড়ি যাব, আমাকে চরের শোধ তোলা লাগবে। মগের মূল্যক নয়, স্যার এখান থেকে কাজ করছি আমি, সময় হলে বিয়া দিমু। আর ওই চটাং চটাং মারানির সাথে বিয়া দিমু না। হ্যাঁ আমি তো আরেই বিয়া করবো, মাইরা হোক ধৈরা হোক খুন কইরাই হোক, রোজ একটা চর খাওয়ার জন্য হলেও আমি সোডিয়াম ক্লোরাইডেরই বিয়া করবো। হ্যাঁ যা খুশি মারাগা, আমি কিছুতেই ওর সাথে তোর বিয়া দিব না। তোর বিয়া হবে ইনায়ার সাথে। আমি যা বলবো তাই, এটা আমার সিদ্ধান্ত। মালেরও দাম মেলা, নইলে তোমার সিদ্ধান্তে আমি মাল ঢালতাম। আগে আগে দেখো হোতা হে ক্যা। স্বামীর ধূপধাপ আওয়াজ করে নিচে চলে যায়। সাফিন ঘাড় ঘুরিয়ে একবার দেখে বলে, ওই মাগি তাহলে এর জাদু কইরা ফেলাইছে। আমিও দেখি তুই ওরে বিয়া কেমনে করস। হ্যাঁ আমি কিছুতেই মত দিমু না। শিয়াম দরজার বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকে বলে, ভাই স্বামীর কি ওই সুরিকে সত্যি সত্যি ভালোবাসে নাকি? সুরি কিন্তু ভাই জব্বর জিনিস, মারাত্মক ট্যালেন্ট আছে, সাথে তেজি ঘোড়া। আর সামির কিছুই না, ফাঁকা কলসি, জেদ ধরেছে। ওর চোখে আমি ভালোবাসা দেখি নাই। ভাই অয়দ সানগ্লাস পইরা ছিল। সিরিয়াস মোমেন্টে আজগুবি কথা বলার জন্য সাফিন বড্ড বিরক্ত হলো। শিয়াম আস্তে করে হেসে বেরিয়ে গেল। সাফিন একটা দম ফেলে বলল, আমার যেতে লাভ নেই। সামির যখন ওর পিছে লেগেছে, বিয়ে তো করেই ছাড়বে মনে হয়, যা খুশি করুক গা।
পরের দিন সকালে মাহার ঘুম ভাঙে দুমদাম শব্দে। বাহির থেকে দরজা মনে হয় ভেঙেই ফেলবে। হুড়মুড় করে দরজা খুলতেই চাচা মফিদউদ্দিন, পাশের বাড়ির রমিজ কাকা, পেছনে আরো কয়েকজন মানুষ। মাহার মুখ নিকাবযুক্ত সুতির হিজাবে ঢাকা। জ্বর তখনও কমেনি। চাচি এগিয়ে গিয়ে ঠাস করে মাহার গালে একটা চড় বসিয়ে দিল। শারীরিক দুর্বলতার কারণে মাহা বিছানার উপর পড়ে গেল। মাহা কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। তার চিন্তায় চট খুলে ঘরের বাথরুম থেকে আওয়াজ এলো। চাচি দরজা খুলে দিতেই বেরিয়ে এলো মোটামুটি শ্যামলা, তালগাছ মতো লম্বা চওড়া দেহের আউলানো চুলের লুঙ্গি পরিহিত এক ছেলে। স্বামীর সিকান্দার। তাকে দেখে চাচার মেজাজ খারাপ হয়ে যায়। রবিজ কাকার কথা সত্যি হয়ে যায়। তিনি আসার আগে বলেছিলেন, তোমাদের মেয়ে পর্দার আড়ালে নোংরামি করে বেড়ায়, চলো হাতে নাতে ধরবো আজ। মাহার একটু সময় লাগলো পুরো ঘটনাটা আয়ত্ত করতে। রমিজ কাকা এগিয়ে গিয়ে স্বামীরের কলার চেপে ধরে বলল, তোমারে তো ভালো ভাবছিলাম, ছি তুমি কি না। স্বামীর অবোধ শিশুর মতো বলল, কি বলছেন কাকা, আমার খুব জোরে চাপ এসেছিল তাই বাথরুমে গেছিলাম। দিবার তো জ্বর ছিল, জ্বরের ঘোরে দরজা বাইরে থেকে আটকাই দিছিল। একে একে বাড়িতে পুরো পাড়ার লোক জমা হয়ে গেছে। বাতাসে রটিয়ে গেছে মেয়র সাফিন সিকদারের ভাই স্বামীর সিকান্দার মফিদউদ্দিনের ভাইজির সাথে কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। অতগুলো পাবলিকের সামনেই চাচি মাহাকে অনেক মেরেছে, কেউ আটকাচ্ছে না। মাহার মুখে নিকাবটা খুলে যেতেই সকলের চক্ষু চরক গাছ। কি অমায়িক সুন্দর দেখতে মাহা, কেউ ওপর থেকে আন্দাজও করতে পারবে না। হুট করে মাহা নিজে নিকাব তুলে নিল। রমিজ কাকা মাহার চাচিকে থামিয়ে মফিদউদ্দিনকে বলল, এর একটা বিহিত হওয়া চাই। তোমরা একে অপরের সাথে রাত কাটাইছো, তোমাদের বিয়ে করতে হবে। মেয়ারকে কেউ খবর পাঠাও। মাহা প্রথমে চাচির দিকে তাকিয়ে আকুতি করে বলল, বিশ্বাস কর চাচি, এটা মিথ্যা কথা। মুহিব ভাই, আপনি তো বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না। এরা মিথ্যে বলছে। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই জানতে পারছি না। মুহিব চেয়েও কিছু বলল না, মায়ের ইশারায় চুপ করে রইল। চাচি ভরা জনতার মাঝেই মাহাকে প্রচুর বাজে বাজে কটূক্তি করতে লাগলো। চাচা মফিদউদ্দিন কিন্তু জানে এই সকল মিথ্যা কথা। বিগত রাতে স্বামীর মফিদকে বলেছিল সে মাহাকে বিয়ে করতে চায়, কিন্তু মফিদ কিছুতেই তাতে রাজি নয়। কারণ রাগিব দেওয়ানার অন্য কারণ সাফিন নিজে কল করে এ ব্যাপারে নাকচ করতে বলেছে। মফিদ স্বামীরকে ফিরিয়ে দিয়েছে। স্বামীর যাওয়ার সময় বলে গেছে, আমি শালা ভুল করে ফেলাইছি, প্রথম বলেই ছক্কা মারতে হইতো। ব্যাপার না, চ্যালেঞ্জ, তোর ইজ্জত ভাঙ্গির জুসে তুমু আমি থাম। মফিদ জানতো স্বামীর বসে থাকবে না। তাছাড়া কোনো তো কারণ আছে যে জন্য স্বামীর সিকান্দারের মাহাকে কালকের ভেতরে বিয়ে করতে হবে। সিকান্দার বাড়ির সকলেই উপস্থিত হলো। সাফিন চুপচাপ সব শুনলো। শিয়াম স্বামীরকে জিজ্ঞেস করলে সে বলে জবাব দেয়। রমিজ কাকা এগিয়ে গিয়ে বলেন, আর ছুরিরা কি করবে, এর একটা বিহিত করেন। কাশিম স্বামীরের কানে কানে বলল, আরেক ঝামেলা আসতেছে ভাই। বলতে বলতেই মাহবুব উদ্দিন এসে বলল, এসব মিথ্যে কথা। শুধু শুধু মেয়েটাকে অপদস্থ হেয় করছেন আপনারা। আপনি একটু বোঝান না, এ সকল কিছু সাজানো নাটক। চাচি আবার মাহাকে চড় মারতেই যাবে, মাহবুব উদ্দিন তার হাত ধরে ফেলল। তারপর বলল, আপনি এভাবে ওকে মারছেন কেন? আমি জানি মাহাদিবার কোনো দোষ নাই, থাকতে পারে না। মা এখনই মাহবুব রফিকে ডেকে বলে উঠল, এই যে একে আমি কালকে এই পাড়ায় 4টা বাড়ি পাহারা দিতে বলছিলাম। কালকে তো ও এখানেই ছিল। তুমি বলো রাফি, তুমি কালকে স্বামীর সিকান্দারকে কখন দেখেছো? ইস, মারা খাইছে রে। বলে কাশিম স্বামীরের দিকে তাকালে স্বামীর বামগাল টেনে সামান্য হাসলো। রাদীপ বোমা বিস্ফোরণের মতো জবাব দিল, যে সামির ভাই, এর আগে একদিন বারান্দা টপকে ঢুকছিল, কাইলে ঢুকছে, মাহা আপায় টাইনা তুলছে, ভয় পাইছিলাম তাই কাউরে কই নাই। মাহা তার এহেন জবাবে তবদা খেয়ে যায়। মাহবুব উদ্দিন বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকে। রাদীপ কি সুন্দর করে মিথ্যা কথা বলছে, সে 1000 ভাগ শিওর। রমিজ কাকা বুক ফুলিয়ে বললেন, দেখছাও আমি মাইয়াটা ভালো চাই তাই কইতাছি, বিয়ে দেন সব মিটমাট, নইলে এমন দুশ্চরিত্র মাইয়ারে কেডা বিয়ে করব। মাহবুব উদ্দিন গলা উঁচিয়ে বলল, আমি করব বিয়ে, আমি করব।
কারণ আমি জানি ও দোষী নয়। আমি মাহাকে ভালোবাসি, তাই আমি বিয়ে করব। তার এহেন জবাবে পুরো সমাবেশ স্তব্ধ খেয়ে গেল। স্বামীর সিকান্দার এবার মুখ খুলে বলল, আমি বিয়েতে রাজি, আর মাহার সাথে একমাত্র আমারই বিয়ে হওয়া উচিত। আর যদি আপনারা সিদ্ধান্ত বদলান, আমি খারাপ তো, হিরো হিরোইনকে নিয়ে চলে যাক, কিন্তু ভিলেনের বাচ্চাটাকে দিয়ে যাক। মুহিব আকাশ ভাঙা কণ্ঠে বলল। ভিলেনের বাচ্চা মানে? রনি অপরাধী স্বরে বল, মানেটা পরিষ্কার, আমরাও জানতাম সামির ভাই আগেও মাহার সাথে দেখা করতো। স্বামীর চুপ করে রইল। সাফিন তার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, এসব সত্যি? স্বামীর মাথা দোলালো। হতেই পারে, ওর পেটে আমার বাচ্চা আছে। তাছাড়া আমরা একে অপরকে অনেক দিন যাবৎ পছন্দ করি। মাহা সবকিছু উপেক্ষা করে সর্বশক্তি দিয়ে স্বামীরের গালে চড় বসিয়ে দিল। কলার চেপে ধরে ঝাঁকিয়ে বলল, মিথ্যা বলছেন কেন? বলুন আগেরবার আপনি শুধু খাতা নিয়ে চলে গিয়েছিলেন। বলুন আজ যে আপনি এসেছিলেন, আমি কি জানতাম? চাচি এগিয়ে তার হাত ছাড়িয়ে আবার তাকে এক চড় বসিয়ে দিল। মাহবুব উদ্দিন স্বামীরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, সত্যি কথা বলে দিন স্বামীর শিকদার। আমি যদি ওরে বিয়ে করি তাতে তোর সমস্যা কই? কারণ আমি ওকে ভালোবাসি। আপনি কেন ওকে বিয়ে করবেন? কারণটা খুব সোজা, আমি ওরে ঘেন্না করি। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিরো অ্যান্ড ভিলেন। কি? ঘৃণা বড্ড রেয়ার আইটেম রে ব্রো। ভালোবাসা তো চড়া দামে নিলামেও তোলা যায়। ততক্ষণে শালার সিকান্দার উপস্থিত হয়ে রায় দিলেন, স্বামীরের সাথে মাহাদিবার বিয়ে হবে। আর পুরো ঘটনাটা তিনি ঘেটে দেখবেন। মাহা একবার মফিদ উদ্দিনকে দিকে তাকালো, তিনিও রাজি হয়ে গেলেন। জোরে একটা নিঃশ্বাস ফেলে মাহা মনে মনে ওপরওয়ালার কাছে ধৈর্য চাইতে লাগলো। যেই মাহার চেহারা মাত্র 7 বছর বয়স থেকে তার বাবা নিজ হাতে কালো ঝালর দিয়ে ঢেকে দিয়েছিলেন, মাহা এতগুলো বছর ধরে যা কড়াই গন্ডাই পালন করেছে, এলাকার কিছু নিকৃষ্ট মানুষ টেনে হিঁচড়ে সেই ঝালর এক মুহূর্তে ছিঁড়ে ফেলেছে। নিজেকে কেমন অনাবৃত্ত মনে হচ্ছে তার। শালার সিকান্দার পরিস্থিতি সামাল দিতে বিয়ের কথা বলেছিলেন, কিন্তু জনতা তাও শান্ত হয়নি। তারা এতটাই নিকৃষ্ট যে ডাক্তার ডেকে চেক করিয়েছে। ডাক্তার বলেছে, না, মাহা গর্ভবতী নয়, সম্পূর্ণ মিথ্যা। মাহবুব তখনও গলা উঁচিয়ে বলেছে, হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মাহাদিবাকে বিশ্বাস করি। কিন্তু শালার সিকান্দার বললেন, তুমি অনেক ভালো ছেলে, যোগ্য সেনা, মানুষের বিপদে এগিয়ে এসেছো, এটাই অনেক। আমি বলছি, সবাই শুনুন। মাহিদ উদ্দিন এর সাথে আমার আগে থেকেই কথাবার্তা ছিল। আমি স্বামীরের জন্য মাহাকে চেয়েছিলাম। কালকে স্বামীর ওর সাথে দেখা করতে এসেছিল। ও তো বলছে ও বাথরুমে গিয়েছিল। মাহার চাচি হয়তো জানতো না স্বামীর গিয়েছে। এর আগেও 2-1 এসেছে, আমি পাঠিয়েছি। কি মাহিদুদ্দিন? মফিদউদ্দিন অপর নিজ ঘাড় নাড়ালেন। শালার সিকান্দার জোর করে নিঃশ্বাস ফেলে ঘাম মুছে বলল, আমি ভালো না খারাপ সেটা তো আপনাদের অজানা নয়। এটা একটা দুর্ঘটনা ছিল। আজ বিকেলে বিয়ে পড়াবো, সবাই চলে আসেন। এখন অনুগ্রহ করে যে যার কাজে যান। ভিড় ঠান্ডা হলো। যে যার যার বাড়ি। কয়েকজন এই রহস্য উদ্ঘাটন করতে পারল না যে সে স্বামীর তো। নিজের মুখে বলল, বাচ্চা থাকতেও পারে। বাড়ি ফিরে থেকে মাহা নিজের ঘরে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। চোখ দিয়ে পানি পড়ছে না। চোয়াল শক্ত হয়ে আছে। সামনে থাকা বাবা মার ছবিটার দিকে তাকাতে পারছে না। তখন ঘরে আসে মাহবুব উদ্দিন। মাহা চোখের পলক ফেলে আবারও একইভাবে বসে থাকে। মাহবুব উদ্দিন সোজা তার সামনে বসে বলে, আমার কথা শুনুন। আমি জানি আপনি নির্দোষ। নিজেকে এভাবে ধ্বংস করে দ্বারে ঠেলে দেবেন না। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ক্ষতি দেখতে পারবো না। চলুন আমার সাথে, অনেক দূর চলে যাব। এরা কেউ আপনাকে খুঁজে পাবে না। আপনার ইচ্ছে হলে আমায় বিয়ে করবেন, না হয় করলেন, নাই করলেন। সত্যি আমি আপনাকে পছন্দ করি। চলুন। দরজার সামনে কিছু পড়ার আওয়াজ হলে দুজন তাকিয়ে দেখে কাশেম হালদার দাঁড়িয়ে। মাহবুব উদ্দিন উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, চলে যাও এখান থেকে। কেন এসেছো? স্বামীরের চাকরগিরি করতে? অদ্ভুত ব্যাপার। কাশেম গিয়ে মাহার মুখ বরাবর হাঁটু ভেঙে বসে। শুষ্ক একটা ঢোক গিলে বলে, মাহা,
তোমার চেয়ে আমি বয়সে হয়তো কিছুদিন বা বছরের ছোট। ছোটবেলা থেকে স্বামীর সিকান্দারের সামসা আমি মন থেকে করি, বেইমানি করিনি কখনো। আজ কেন যে মনে হচ্ছে একটু করি। তোমার উপর কেমন আজব মায়া জন্মেছে। ধরতে পারো বোন হিসাবে, যদি তুমি চাও চলে যাও। এবারে মাহার চোখটা কেমন ভিজে উঠল, অস্ফুট স্বরে বলল, যেখানেই যাই স্বামীর শিকদার পিছু ছাড়বে না। যুদ্ধে যখন নেমেছি পিছু হটব না। আপনারা সমবেদনা পোষণ করেছেন, এটাই অনেক। কাশেম গম্ভীর মুখে সেখান থেকে উঠে চলে গেল। নিঃসন্দেহে মাহা মাহবুবউদ্দিনকে ফিরিয়ে দিল। চাচি এসে একটা লাল শাড়ি আর ঘোমটা রেখে চলে গেলে মেধা দৌড়ে এসে মাহাকে জড়িয়ে কান্না করে দিল। রাহা তবুও কাঁদলো না, ভেতরটা মনে হচ্ছে পাথর হয়ে গেছে। মেধা বলল, কেন মেনে নিচ্ছিস? তোর রাজি হতে হবে না, চল তুই আমার বাড়ি থাকবি।